সেই বিখ্যাত গোপাল মন্দির। এই রাত্রি একদিনের মধ্যে এই গোপাল দিঘি খনন কার্য সম্পূর্ণ হয়ে গেছিল। প্রথমেই রয়েছেন জগন্নাথ দেব, মাঝে সুভদ্রা মা এবং তার পাশে রয়েছেন বলরাম দেব। শ্রী চৈতন্য দেব মহাপ্রভুর সেই পবিত্র চরণ চিহ্ন। এই হচ্ছে সেই ভক্তকবি মালাধর বসুর উদ্দেশ্যে কুলিন গ্রামের সেই বিখ্যাত স্মৃতিস্তম্ভ। মন্দিরে ঢোকবার পরই সামনে এরকম নাটমঞ্চ দেখতে পাবেন, আর ঠিক তার পিছনেই হচ্ছে জলেশ্বরনাথ মহাদেবের মূল মন্দির। আলোকসজ্জায় মন্দির দুর্দান্ত সেজে উঠেছে। দেখতে পাচ্ছেন ওপরে ধ্বজ উঠছে মন্দিরের গর্ভগৃহে। এখানে দেখতে পাচ্ছেন মা মুক্তকেশীর সুন্দর প্রতিমা, মূল মায়ের মন্দির। আর এটা হচ্ছে মায়ের মন্দিরের একেবারে গর্ভগৃহের ভিতরে। এখানে দেখতে পাচ্ছেন ঠাকুরমশাই খুব সুন্দর করে ধুনো দিচ্ছেন। এইমাত্র মায়ের আরতি হয়ে গেল। নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল স্পেশাল জার্নি। আমি পদ্মনাভ, আর আজকে আমি এসে হাজির হয়েছি কুলিন গ্রাম। কুলিন গ্রামের যে গোপাল মন্দির আছে, যে প্রাচীন গোপাল মন্দির আছে, সেই গোপাল মন্দির ঘুরে দেখব। তার সঙ্গে আরও যে সমস্ত মন্দিরগুলি আছে সেগুলিও ঘুরে দেখব। সেই বিখ্যাত গোপাল মন্দির। এবার চলুন গোপাল মন্দিরের ভিতরে যাই, ভিতরেরটা দেখাই এবং তার সঙ্গে মন্দিরের বিগ্রহ আপনাদের দেখাই। বিশাল বড় নাটমঞ্চ, নাটমঞ্চ পেরুলি মূল মন্দির। মূল মন্দির দেখতে পাচ্ছেন। আর মন্দিরের ভিতরে দেখতে পাচ্ছেন এখানে গোপালজি রয়েছেন, এক পাশে রয়েছেন রাধা রানী আর এক পাশে রয়েছেন ললিতা দেবী। গোপালজি এখানেই স্বয়ং একেবারে আবির্ভূত হয়েছিলেন এবং এখানেই তিনি রোজ পূজিত হন। আর এই মূর্তিটি সম্পূর্ণ কোষ্ঠী পাথরের তৈরি মূর্তি। এখানকার পুরোহিত মশাই যা বললেন যে এই মন্দির প্রায় 1800 বছরেরও বেশি পুরনো এবং এই মন্দির রাজা বল্লাল দেবের আমলে তৈরি হয়েছিল। আর যে ভিতরে আপনাদের বিগ্রহটি দেখালাম, উনি বলছেন যে বিগ্রহটি ঠিক যেখানে আপনারা দেখতে পাচ্ছেন ওইখানেই তিনি আবির্ভূত হয়েছিলেন এবং এই বিগ্রহটি হচ্ছে সম্পূর্ণ কোষ্ঠী পাথরের তৈরি। শুধু তাই নয়, বলা হচ্ছে যে রথের সময় এখানকার রথ টানের পর সেই দড়ি পুরীতে পৌঁছাবার পর পুরীতে রথ টান শুরু হয়। আর পিছনে দেখতে পাচ্ছেন গোপাল মন্দির। ঠিক গোপাল মন্দিরের ঠিক একেবারে উল্টো দিকে এই যে দেখতে পাচ্ছেন বিশাল গোপাল দিঘি আছে। যেদিন ভগবান স্বয়ং এখানে আবির্ভূত হয়েছিলেন সেই রাত্রি একদিনের মধ্যে এই গোপাল দিঘি খনন কার্য সম্পূর্ণ হয়ে গেছিল। আর বলা হয়ে থাকে এই গোপাল দিঘিতে একদিন স্নান করলে সেটা গঙ্গা স্নানের সমতুল্য হয়, কারণ এখানকার জলের সঙ্গে নাকি গঙ্গা জলের পুরো মিল পাওয়া গেছে। এই হচ্ছে গোপাল মন্দির দেখতে পাচ্ছেন। ঠিক তার উল্টো দিকে একেবারে এদিকে রয়েছে গোপাল দিঘি। কুলিন গ্রামের যে বিখ্যাত রথ আছে, সেই যে রথযাত্রা মানেই আপনারা জানেন যে শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা। এই জগন্নাথ দেবের মন্দিরের সামনে এসে দাঁড়িয়েছি। এই হচ্ছে সেই বিখ্যাত কুলিন গ্রামের জগন্নাথ দেবের মন্দির। চলুন এবার ভেতরে আস্তে আস্তে প্রবেশ করি। আস্তে আস্তে মন্দিরের ভিতরে প্রবেশ করলাম। প্রথমেই রয়েছেন জগন্নাথ দেব, মাঝে সুভদ্রা মা এবং তার পাশে রয়েছেন বলরাম দেব। আর এই পাশে যে শিলা দুটো দেখতে পাচ্ছেন, একটি রয়েছে বিষ্ণুর, একটি রয়েছে শ্রীকৃষ্ণের। এইখানে রয়েছেন গরুর দেব। আপনারা জানেন শ্রী নারায়ণ বা শ্রী জগন্নাথ দেব থাকবেন আর তার বাহন গরুর দেব থাকবেন না, সেটা তো হয় না। এখানে দেখতে পাচ্ছেন গরুর দেবের একটা অসাধারণ সুন্দর বিগ্রহ রয়েছে। এই যে কুলিন গ্রামের যে জগন্নাথ দেব, বলরাম দেব এবং সুভদ্রা মায়ের মন্দির, এই মন্দির এবং বিগ্রহ সম্পর্কে আপনি যা জানেন আমাদের চ্যানেলের দর্শকদের একটু বলুন। জগন্নাথ বাবা আর বলরাম বাবা, সুভদ্রা মাতাজি আমাদের কুলিন গ্রামে 550 বছর বয়স। চৈতন্য তারও আমলে 550 বছর গরুর বয়স। আমাদের ভগবানের গরু পাখি দেবতা কুলিন গ্রামে গুপ্ত বৃন্দাবনে সামনে আছে মাসির বাড়ি। ওখানে হনুমানজি আছেন, লক্ষ্মণ বাবা আছে, রাম সীতা আছে, জাম্বুমান আছে, মহাদেব আছে, তার পাশে শিবানী মাতা আছে। একটা কথা শুনছিলাম যে এখানকার রথের দড়ি পুরীতে যাওয়ার পর পুরীতে রথ টান হয়, সেই সম্পর্কে একটু বলুন। রশি করানোর ব্যবস্থা ছিল, মধ্যখানটা বন্ধ গেল, আবার এটা চালু বা শুরু হয়েছে। আচ্ছা, এখন তার মানে হয় ওটা? হ্যাঁ, এখনো হয় না। আচ্ছা, আপনাদের মন্দির কটা থেকে কটা অবধি খোলা থাকে? আমাদের এই জগন্নাথের মন্দির সকাল 6টা থেকে একদম সন্ধ্যে 6টা অবধি। এই বিখ্যাত কুলিন গ্রামে জগন্নাথ দেবের মাসির বাড়ি বা গুন্ডিচা মন্দির। বলছি যে এই গুন্ডিচা দেবীর মন্দির কটা থেকে কটা অবধি খোলা থাকে? সকাল 9টা থেকে 10টা অবধি, 1 ঘন্টা। 1 ঘন্টা খোলা থাকে। তার বিকেল 4টে থেকে 5টা। বিকেল 4টে থেকে 5টা পর্যন্ত। এটা হচ্ছে মাসির বাড়ি, কিন্তু এখানে রয়েছে এই যে দেখতে পাচ্ছেন হাত জোর করে। প্রথমে এটা হচ্ছে হনুমানজির
মূর্তি, তার পাশে রয়েছে লক্ষণদেব, আর ওই সিংহাসনে রয়েছেন শ্রীরামচন্দ্র এবং সীতামা, আর ওই পাশে রয়েছেন জাম্বুবান, আর তার পাশে ওখানে একটি শিবলিঙ্গ রয়েছে, যেটা এখন এই ভিডিওতে আপনাদের দেখাতে পারছি না, যেহেতু মন্দির বন্ধ থাকে। আপনারা শুনতে পারলেন যে 9টা থেকে 10টা এবং বিকেলবেলায় 4টা থেকে 5টা পর্যন্ত এই মন্দির খোলা থাকে। আর তারপরে এলে আপনাদের এই জানলা দিয়ে দর্শন করতে হবে। গ্রামে প্রথমে গোপালজির মন্দির গোপাল দিঘি, তারপর জগন্নাথ দেবের মন্দির জগন্নাথ দেব, বলরাম দেব এবং সুভদ্রা মায়ের বিগ্রহ দর্শন করবার পর আমি এখন চলে এসেছি হরিদাস ঠাকুরের পাট বাড়ি বা হরিদাস ঠাকুরের আখড়ার সেই বিখ্যাত জায়গায়, এই জগন্নাথ দেবের নবনির্মিত মন্দিরটি। আর ঠিক তার এই পাশেই রয়েছে জগন্নাথ দেব, বলরাম দেব এবং সুভদ্রা মায়ের রথযাত্রার সেই বিখ্যাত রথ। এই রথে করেই কুলিন গ্রামে রথযাত্রা অনুষ্ঠিত হয়। কুলিন গ্রামের রথযাত্রাও কিন্তু জগৎ প্রসিদ্ধ। হচ্ছে হরিদাস ঠাকুরের পাটবাড়ি ঢোকার প্রধান ফটক বা প্রধান গেট। চলুন ভেতরে ঢুকি। এরকম আপনারা দেখতে পাবেন ওদিকে একটি মন্দির রয়েছে, আর এই হচ্ছে এখানকার মূল মন্দির। মানে বিরাট বড় নাটমঞ্চ রয়েছে, আর তার সামনেই এখানে আপনারা আস্তে আস্তে মূল মন্দিরের দিকে এগিয়ে যাবেন। মূল মন্দিরের দিকে এগিয়ে গেলে আপনারা প্রথমেই দেখতে পাবেন এখানে মহাপ্রভুর সেই বিখ্যাত মূর্তি। দেখতে পাচ্ছেন মহাপ্রভুকে কি সুন্দর এখানে দেখতে লাগছে। জয় শ্রী মহাপ্রভু। মহাপ্রভুর মূর্তির পাশেই এখানে রয়েছে হরিদাস ঠাকুরের বিগ্রহ বা মূর্তি, মূল মন্দির। আর তার ঠিক উল্টো দিকে রয়েছে এখানে একটি ছোট্ট মন্দির, যেখানে শ্রী শ্রী হরিদাস ঠাকুরের সুন্দর একটি বিগ্রহ তৈরি করে রাখা রয়েছে। দেখুন অসাধারণ সুন্দর এই বিগ্রহ আছে। এই হরিদাস ঠাকুরের আগ্রা প্রায় 564 বছরেরও বেশি পুরাতন, আর এখানে একসময় গভীর জঙ্গল ছিল, যদিও এখানে কিছু বসতি বর্তমানে গড়ে উঠেছে। আর এই জায়গাটা আরও বিখ্যাত, তার কারণ হচ্ছে এখানে স্বয়ং চৈতন্যদেব মহাপ্রভু বহুদিন এখানে এসে অবস্থান করেছিলেন। আর এই জায়গায় চৈতন্যদেব মহাপ্রভুর চরণ চিহ্ন আজও রয়েছে। সেই জায়গাটাও আপনাদের দেখাবো। মূল মন্দির, তার পাশের এই রাস্তাটা দিয়ে আপনাদের চলে আসতে হবে। এই রাস্তাটা দিয়ে চলে এলেই এখানে আপনারা সুন্দর একটি বাগান দেখতে পাবেন। আমার পাশে দেখতে পাচ্ছেন যে গাছটা, এনারা বলছেন এটা হচ্ছে নিম বকুল একসঙ্গে আছে, তাই জন্য এই জায়গাটাকে বলা হচ্ছে নিম বকুল তলা। এর তলাতেই রয়েছে ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভুর সেই পবিত্র চরণ চিহ্ন, হচ্ছে শ্রী শ্রী চৈতন্যদেব মহাপ্রভুর সেই পবিত্র চরণ চিহ্ন। এই দুটি চরণ চিহ্নই আর কারোর নয়, স্বয়ং মহাপ্রভু শ্রী শ্রী চৈতন্যদেব মহাপ্রভুর চরণ চিহ্ন। ভালো করে দেখে রাখুন। জয় জয় শ্রী চৈতন্যদেব মহাপ্রভুজির জয়। অফিস ঘর, অর্থাৎ এনাদের সঙ্গে কথা বলতে গেলে এই অফিস ঘরে এসে আপনাদের কথা বলতে হবে। আর এইখানে পিছনেতে রয়েছে ভোগ ঘর বা ভোগ রান্না করবার ঘর। এখানে ফোন নাম্বার দেওয়া রয়েছে, সেই ফোন নাম্বারটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। এখানে ফোন করে ভোগ প্রসাদ পেতে গেলে এই নাম্বারে ফোন করে আগের দিন থেকে আপনাদের বলে রাখতে হবে। তারপর এখানে ভোগ প্রসাদের ব্যবস্থা এনারা করে রাখবেন, আপনাদের পরের দিন এসে আপনারা ভোগ প্রসাদ গ্রহণ করবেন। এই মন্দিরে এসে যদি আপনারা ভোগ প্রসাদ গ্রহণ করতে চান, তাহলে এখানকার মন্দিরের একটি ফোন নাম্বার আছে, সেই ফোন নাম্বারে আগের দিন ফোন করে আপনাদের মন্দির কর্তৃপক্ষকে বলে রাখতে হবে। মন্দির কর্তৃপক্ষ আপনাদের ভোগ প্রসাদের ব্যবস্থা করে রাখবেন। পরের দিন আপনারা মন্দিরে আসবেন, মন্দির ঘুরবেন এবং ভোগ প্রসাদ এখান থেকে গ্রহণ করবেন। এটাই এখানকার নিয়ম। মা, এটা কি চৈতন্যদেব মহাপ্রভুর মালা? হ্যাঁ, আচ্ছা, এটা কি ফুল? গাঁদা ফুল, ফুলার মাঝে এই লাল ফুলগুলো? লাল ফুল আছে। আচ্ছা, আর এইটাও? এটা দেখুন, হ্যাঁ রঙের ফুল। আচ্ছা, রঙ্গন ফুল। হ্যাঁ, এটা এরকম করলাম মঞ্জুরি দিয়ে। আচ্ছা, তলাতে এটা কৃষ্ণ তুলসী। হ্যাঁ, খুব সুন্দর হয়েছে। হরিদাস ঠাকুরের পাটবাড়ি বা হরিদাস ঠাকুরের আখড়া দর্শন করলাম, শ্রী চৈতন্যদেব মহাপ্রভুর সেই পবিত্র চরণ চিহ্ন দর্শন করলাম। এরপর চলে যাব আমাদের পরবর্তী গন্তব্য জলেশ্বর শিব মন্দির, মুক্তকেশী কালী মন্দির এবং রাজরাজেশ্বরী মন্দিরে। এই জায়গাটায় আষাঢ় মাসে জগন্নাথ দেবের রথযাত্রা হয়, আর এখানে বিশাল বড় মেলা বসে। আর ঠিক তার এই পাশেই রয়েছে শ্রী শিবজির সুন্দর মন্দিরটি, আর এই রাস্তাটা চলে যাচ্ছে গোপাল মন্দিরে। খুব সুন্দর দেখতে পাচ্ছেন মন্দিরটা। মন্দিরের কারুকার্য অসাধারণ সুন্দর। ওপরে একটা সুন্দর মহাদেবের এরকম মূর্তি করা রয়েছে,
আর মন্দিরের ভাস্কর্য বা কারুকার্য কিন্তু খুব সুন্দর। কুলিন গ্রামে প্রবেশ করবার পর প্রথমে আপনারা রথতলায় আসবেন। রথতলায় এসে এই শিব মন্দির প্রথমে দর্শন করবেন। শিব মন্দির দর্শন করা হয়ে গেলে এই যে সামনে এই রাস্তাটা চলে গেছে দেখতে পাচ্ছেন, এই রাস্তাটা ধরে 1 মিনিট হাঁটলে আপনারা চলে যাবেন গোপালজির মন্দির। সেখানে গোপালজির মন্দির, গোপাল দিঘি এগুলো দেখবেন। এই হচ্ছে সেই ভক্তকবি মালাধর বসুর উদ্দেশ্যে কুলিন গ্রামের সেই বিখ্যাত স্মৃতিস্তম্ভ। মালাধর বসু ছিলেন ইন্দুমতী দেবী এবং ভগীরথ বসুর একমাত্র সন্তান। তিনি শ্রীকৃষ্ণ বিজয় কাব্য রচনা করেছিলেন। এই শ্রীকৃষ্ণ বিজয় কাব্য মূলত শ্রীমদ্ ভাগবতের বাংলা অনুবাদ। আর মালাধর বসুর মালাধর বসুর সুনামটা হয়েছিল এই শ্রীকৃষ্ণ বিজয় কাব্যটা রচনা করার পর। তার লেখনী এতটাই ভালো ছিল যে সেই সময়ে মুসলমান শাসকরা পর্যন্ত মালাধর বসুকে গুণরাজ খান উপাধি দিয়েছিলেন। কুলিন গ্রাম থেকে এবার আমি চলে এলাম জৌগ্রাম, কারণ আমার পরবর্তী গন্তব্য হচ্ছে জৌগ্রামের বিখ্যাত জলেশ্বর মন্দির। আমার পাশে যে মন্দির আপনারা দেখতে পাচ্ছেন, এই মন্দিরটা হচ্ছে জলেশ্বর শিব মন্দির। মন্দিরে ঢোকবার পরই সামনে এরকম নাটমঞ্চ দেখতে পাবেন, আর ঠিক তার পিছনেই হচ্ছে জলেশ্বরনাথ মহাদেবের মূল মন্দির। প্রথমেই এই নাটমঞ্চটা পড়বে। নাটমঞ্চটা পেরিয়ে গেলেই আস্তে আস্তে মূল মন্দির আপনারা দেখতে পাবেন। এখানে এগিয়ে এলেই দেখতে পাবেন যে এখানে লেখা রয়েছে শ্রী শ্রী জলেশ্বর শিব মন্দির। তারপরে এখানে আপনারা মূল মন্দিরটা দেখতে পাবেন। তারপরে এখানে আস্তে আস্তে আপনারা গর্ভগৃহের দিকে এগিয়ে যাবেন। এখন যেহেতু মন্দিরের দরজা বন্ধ, সেই জন্য মহাদেবকে আপনাদের দেখাতে পারছি না। ওইদিকে পড়ন্ত সূর্যের আলো এসে পড়ছে, আর এই হচ্ছে জলেশ্বর মহাদেবের শিব মন্দির। খুব সুন্দর এই মন্দির, আর মন্দিরটা একেবারে উঁচু জায়গায় অবস্থিত। উঁচু জায়গায় কেন অবস্থিত সেটা একটু পরে বলছি। দেখতে পাচ্ছেন ন্যাশনাল হাইওয়ে, আর একেবারে ঠিক তার পাশেই এই জলেশ্বর শিব মন্দির। এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন, দেখুন এই জায়গাটা ভালো করে খেয়াল করে দেখুন। এইখানে দরজার মতো করা আছে, আগেতে এর ভেতরে প্রবেশ করা যেত। কথিত আছে এখান দিয়ে একটি সুড়ঙ্গ ছিল, এবং এই সুড়ঙ্গ দিয়েই একেবারে সরাসরি নাকি গঙ্গাতে চলে যাওয়া যেত। সেই গঙ্গা থেকে জল এনে এই জলেশ্বর শিবজির মন্দিরে, অর্থাৎ জলেশ্বর শিবের মাথায় সেই গঙ্গা জল ঢালা হতো। আবার এটাও শোনা যায় কালা পাহাড় নামক যে দস্যু ছিল, সে নাকি যে মূল শিবলিঙ্গ ছিল, সেই মূল শিবলিঙ্গের অর্ধেকটা এখান থেকে নিয়ে চলে গিয়েছিল। আর বর্তমানে যে সুড়ঙ্গটা আপনাদের দেখালাম, এই সুড়ঙ্গটা কিন্তু সিল করা আছে, এখানে কাউকে ঢুকতে দেয়া হয় না। বললাম না এই মন্দির অনেকটা উঁচুতে অবস্থিত। তলাতে দেখুন, ওই যে দেখতে পাচ্ছেন বিরাট বড় মেলা বসেছে। যেহেতু ঠিক 4-5 দিন আগে শিবরাত্রি গেছে, তাই জন্য শিবরাত্রি উপলক্ষে ওখানে বিরাট বড় মেলা বসেছে। এখানে এই মেলা আগামী এখনো 1 সপ্তাহ থাকবে। ওই দেখুন ওটা কত নিচুতে মেলাটা, আর এদিকে দেখুন এই পাশে কতটা ঠিক উঁচুতে এই জলেশ্বর শিবজির মন্দির। এই মন্দির সকালবেলায় 9টার সময় খোলে এবং 12টা পর্যন্ত খোলা থাকে। তখন যদি আপনারা আসেন, সরাসরি এই মন্দিরে আপনারা যিনি ঠাকুরমশাই বা পুরোহিত মশাই থাকেন তার কাছে গিয়ে এই মন্দিরে পূজা দিতে পারেন। ওই যে দেখতে পাচ্ছেন দূরে মন্দিরের চূড়া দেখতে পাওয়া যাচ্ছে। মন্দির থেকে বেরিয়ে আমি মেলার মধ্যে চলে এলাম। শিবরাত্রির দিন থেকে এই জলেশ্বর শিব মন্দিরের সামনে এই বিরাট মেলাটা শুরু হয়। 10 দিন পর্যন্ত এই মেলা থাকে। তাই আপনারা যদি এখন জলেশ্বর এই শিব মন্দিরে বেড়াতে আসেন, তাহলে জলেশ্বর শিব মন্দিরের পাশাপাশি আপনারা এই মেলাটাও ঘুরে দেখতে পাবেন। এখানে কিন্তু মেলাটা প্রচুর বড়। দেখতে পাচ্ছেন এখানে চারপাশে প্রচুর দোকান বসেছে, খাবারের দোকান এবং আরও অন্যান্য দ্রব্য সামগ্রীর দোকান। এখানে পিছনে দেখুন ছোটদের নাগরদোলা থেকে শুরু করে আরও অনেক কিছু এই মেলাতে আছে। আপনারা যদি এখন জৌগ্রাম জলেশ্বর শিব মন্দিরে বেড়াতে আসেন, তাহলে শিব মন্দিরের পাশাপাশি আপনারা এই মেলাটাও এখন দেখতে পাবেন। তো ঠিক আছে, আজকে জলেশ্বর শিব মন্দির আমি দেখে নিলাম এবং এই মেলা এখানে চলছে সেটা আপনাদের জানিয়ে দিলাম। লালপুরে একটি কালী মন্দির আছে, যে কালী মন্দিরের নাম মুক্তকেশী কালী মন্দির। সেই কালী মন্দিরের সামনেই আমি এখন দাঁড়িয়ে আছি। সামনে দেখতে পাচ্ছেন মুক্তকেশী কালী মায়ের মন্দির। রাতের অন্ধকারে আলোকসজ্জায় মন্দির দুর্দান্ত সেজে উঠেছে। দেখতে পাচ্ছেন ওপরে ধ্বজ উঠছে, আর এইদিকে একটা সুন্দর বাগান আছে। রাত হয়ে গেছে বলে সেটা ঠিক দেখাতে পারছি না। চলুন একেবারে সরাসরি মন্দিরের ভিতরে প্রবেশ করতে পাচ্ছেন মা মুক্তকেশীর সুন্দর প্রতিমা। এই হচ্ছেন মা মুক্তকেশী। তলায় রয়েছেন মহাকাল, তার উপরেই রয়েছেন মা মুক্তকেশী।
এখানে সুন্দর একটি ওঙ্কারনাথজির মূর্তি রয়েছে, যেটা আপনারা দেখে নেবেন। ওঙ্কারনাথজির মূর্তিটা দেখবার পরই আপনারা পাশে চলে আসবেন। এখানে দেখতে পাবেন আপনারা সাধক বামদেব বা বামাখ্যাপার একটি সুন্দর মূর্তি। সাধক বামদেবের মূর্তির পাশেই রয়েছে বাবা লোকনাথের অপূর্ব সুন্দর একটি মূর্তি। আর বাবা লোকনাথের ঠিক পাশেই এখানে রয়েছে রামকৃষ্ণদেব, সারদা মা এবং স্বামীজি অর্থাৎ স্বামী বিবেকানন্দের অপূর্ব 3টি মূর্তি। এই হচ্ছে সম্পূর্ণ মন্দিরের ভিতরটা। অসাধারণ সুন্দর মন্দিরের কারুকার্য। বিশাল বড় এই মন্দির। এই মন্দিরে এলে আপনাদের খুবই ভালো লাগবে। প্রত্যেকটি অমাবস্যায় এছাড়া দীপান্বিতা অমাবস্যাতে এই মন্দিরে বিশেষ পূজা হয়। কথা বলেই জানতে পারলাম মন্দির সকালবেলা 7:30টার সময় খুলে দেওয়া হয়, আর এই মন্দির খোলা থাকে একেবারে দুপুর 1:30টা পর্যন্ত। কিন্তু এখানে পূজা হয় 11টার পর, আর সন্ধেবেলায় কিন্তু এই মন্দির 8টা পর্যন্ত খোলা থাকে। পাচ্ছেন মুক্তকেশী মায়ের মন্দির রাত্রিবেলা অপরূপ আলোকসজ্জায় সেজে উঠেছে। আর সামনে এখানে বিশাল বড় মাঠ রয়েছে, আর ওইদিকে একটি শিব মন্দির তৈরি হচ্ছে। রাতের অন্ধকারে আবছা দেখা যাচ্ছে। আর এখানকার পুরোহিত মশাই বললেন এই মন্দির প্রায় 150 বছরের পুরনো। শেষ গন্তব্য রাজরাজেশ্বরী মাতার মন্দিরের সামনে চলে এসেছি। রাজরাজেশ্বরী মাতার মন্দির সন্ধে হয়ে গেছে, তাই জন্য আলো জ্বেলে দেওয়া হয়েছে। চলুন এবার আস্তে আস্তে রাজরাজেশ্বরী মায়ের মন্দিরে প্রবেশ করি। ঢুকেই প্রথমেই আপনারা এখানে হনুমানজি বা বজরংবলীর একটা সুন্দর মূর্তি দেখতে পাবেন। আস্তে আস্তে সোজা চলে গেলেই মূল মন্দিরের উপরে চলে যাওয়া যাবে। এই ধরে একেবারে উপরে উঠে গেলেই রাজরাজেশ্বরী মায়ের মূল গর্ভগৃহ পড়বে এবং সেখানেই মাতৃ প্রতিমা আপনারা দর্শন করতে পারবেন। এই হচ্ছে মন্দিরের ভিতরের সমগ্র অংশ। দুপাশে এরকম প্রচুর মূর্তি দেখতে পাবেন, যেগুলো রাজরাজেশ্বরী মায়ের যোগিনীদের মূর্তি। আর মাঝে রয়েছেন মা রাজরাজেশ্বরী। প্রথমেই সোজা এগিয়ে গেলেই আপনারা দেখতে পাবেন এখানে গণেশজির সুন্দর একটি মূর্তি রয়েছে। আর তারপরেই মূল গর্ভগৃহের ভিতরে তলায় বাবা পঞ্চানন, ওপরে মা রাজরাজেশ্বরী। দেখুন, এটা আজকে মায়ের সাজ। রাজরাজেশ্বরী মায়ের মন্দিরে এসে ভোগ প্রসাদ পেতে চাইছেন, তারা কিভাবে ভোগ প্রসাদ পাবেন দেখুন। এই পিছনেতে খুব সুন্দরভাবে সবকিছু লেখা রয়েছে। এই লেখাটা একটুখানি পড়ে নিন। আপনাদের বলে দিই, আপনারা এই কুলিনগ্রাম, গোপালপুর এই সমস্ত জায়গাগুলো আসবেন কি করে। আপনারা যারা ট্রেনে আসতে চাইছেন তারা কট লাইন লোকাল ধরে একেবারে সরাসরি চলে আসবেন এই যে জৌগ্রাম স্টেশনে। জৌগ্রাম স্টেশন, আর জৌগ্রাম স্টেশনের বাইরে এইখানে টোটো স্ট্যান্ড রয়েছে। এই টোটো স্ট্যান্ডে এসে আপনারা একটা টোটো ভাড়া করে নেবেন এবং আপনারা সমস্ত মন্দিরগুলোর নাম বলবেন যে এই মন্দিরগুলো আমরা যেতে চাই, এবং টোটোওয়ালার সঙ্গে আগে থেকে আপনারা কথা বলে টোটোটা রিজার্ভ করে নেবেন। মোটামুটি আপনাদের 150 টাকা পড়বে। 150 টাকা দিয়ে টোটো রিজার্ভ করবার পর সেই সমস্ত জায়গাগুলো আপনারা ঘুরে নেবেন। আর আপনারা যদি বাইক বা গাড়ি নিয়ে আসতে যান তাহলে সরাসরি হাই রোড ধরে এই জৌগ্রামে আসবেন এবং জৌগ্রাম থেকে একে একে সমস্ত জায়গাগুলো আপনারা দেখে নেবেন। আজকের মতো গোপালপুর, কুলিনগ্রাম এবং জৌগ্রামের সব মন্দিরগুলো ঘোরা শেষ করছি। আর আজকের ভিডিওটা আমি এই রাজরাজেশ্বরী মাতার মন্দির দেখে এখানেই শেষ করছি।